আমি খুবই ভাগ্যবান। হুম। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল। আচ্ছা, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আচ্ছা। আমি আমারই সংসদ এলাকায় হুম, আমার নিজের বাসাকে এড়িয়ে হুম, পার্শ্ববর্তী আরেকটা বাসায় হুম। আশ্রয় নিয়েছিলাম। কথা কিন্তু ক্লিয়ার। আমরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দুষ্ত্রুটি নিয়ে তার বিরোধিতা করছি, আমরা সেনাবাহিনীর বিরোধিতা করছি না। কথাটা মেসেজটা ক্লিয়ার রাখবেন। অনেকে কিন্তু পেস লাগাইয়া ফেলেন, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতে গিয়ে বাহিনীকে মিলিয়ে ফেলেন। না, সেনাপ্রধান এক জিনিস আর সেনাবাহিনী অন্য জিনিস। সেনাবাহিনী হলো আমাদের গর্বের, আমাদের সন্তান। আর এই বাহিনী 5 তারিখ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই বাহিনীর হুঙ্কারি শেখ হাসিনা দিল্লি পালিয়েছে, কিন্তু সেনাপ্রধানের না। জেনারেল ওয়াকারুজ্জামানকে 5ই আগস্ট পরবর্তী সময় ভারতের রয়্যাল এজেন্ট, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ, বিএনপি, জেনারেল ওয়াকার, ভারত তারা একটা টিম হিসেবে নানানভাবে তাদের সম্পর্কে ফেসবুকে, অফলাইনে, অনলাইনে নানান ধরনের বক্তব্য বিভিন্ন সেক্টর থেকে আসছে। বিশেষ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ডানপন্থী, বামপন্থী সকল রাজনৈতিক দলের নেতারা পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করেছেন। বাংলাদেশে এই প্রথম কোনো একজন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বাংলাদেশের জনগণের পাশাপাশি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে তারপরে দেশ পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন। এটা তাদের পক্ষেই সম্ভব হয় যারা দেশের সকল মানুষের কাছে সার্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়। দর্শক, আজকে প্রেস ক্লাবে বেশ কিছু দলের একটি অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠান থেকে বিএনপি সহ বিভিন্ন দলগুলো, বাম দল, নুরুল হক নূরের দল সহ বেশ কিছু দল একটা বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে বর্তমান সরকারের প্রতি একটা বার্তা দেওয়া হয়েছে। এই বার্তা যখন প্রেস ক্লাব থেকে দেওয়া হলো, তখন লন্ডন থেকে তারেক রহমান গতকালকে বিএনপির যে অবস্থান, সেই অবস্থানটা কেন ছিল, সেই অবস্থানের কোনো ধরনের পরিবর্তন হলো কিনা সেটাও স্পষ্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কথা কিন্তু ক্লিয়ার। আমরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দুষ্ত্রুটি নিয়ে তার বিরোধিতা করছি, আমরা সেনাবাহিনীর বিরোধিতা করছি না। কথাটা মেসেজটা ক্লিয়ার রাখবেন। অনেকে কিন্তু পেস লাগাইয়া ফেলেন, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতে গিয়ে বাহিনীকে মিলিয়ে ফেলেন। না, সেনাপ্রধান এক জিনিস আর সেনাবাহিনী অন্য জিনিস। সেনাবাহিনী হলো আমাদের গর্বের, আমাদের সন্তান। আর এই বাহিনী 5 তারিখ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই বাহিনীর হুঙ্কারি শেখ হাসিনা দিল্লি পালিয়েছে, কিন্তু সেনাপ্রধানের না। সেনাপ্রধানের ইচ্ছা ছিল শেখ হাসিনাকে রাখার, কিন্তু তার পিছনে যেই বাহিনী, যেইগুলা তার দিকে তাক করা হয়েছিল, ওই তাকের কারণে তিনি তাড়াতাড়ি হেলিকপ্টারের ব্যবস্থা করেছেন, তারপরে দিল্লির ফ্লাইটে উঠিয়ে দিয়েছেন। তাহলে কথাটা ক্লিয়ার, মেসেজটা ক্লিয়ার থাকবে আমাদের। আমরা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কুকর্ম যেগুলো আছে, খারাপ কাজ যেগুলো আছে, সেইগুলার সমালোচনা করছি। তাও কিন্তু আমরা 5 তারিখ থেকে কয়েক মাস সমালোচনা করি নাই। যখন কয়েক মাস পরে এসে একের পর এক তার কার্যকলাপগুলা দিল্লির সাথে মিলে যাচ্ছে, ওই যে ফুল স্টপ বলা, ওই ফেব্রুয়ারি মাসের ওই ফুল স্টপ থেকে তার মুখোশটা উন্মোচিত হয়েছে জনগণের সামনে। তাই ওই ফেব্রুয়ারি থেকেই কিন্তু আমরা তার সম্পর্কে অনুসন্ধানে যা দেখতে পাচ্ছি এবং যেই তথ্যগুলা পাচ্ছি, আজ পর্যন্ত 57 জন সেনা অফিসারের পরিবারের সাথে তার যে একটা সুসম্পর্ক হওয়া দরকার, সেটাই তো সে করেন নাই। তার নিজের বাহিনীর জন্যই তো সে দুশ্মনী করেছে। যদি 57 জন এই পরিবারকে তিনি কিছু করতেন, দেখার মতো কিছু করতেন, চাঁদের আলুর মতো কিছু করতেন, তাহলে আজকে আমরা বিশ্বাস করতাম এই ওয়াকারুজ্জামান দিল্লির না, উনি ঢাকার। উনি যে দিল্লির মুখোশ পরে আমাদেরকে পরিচালনা করতে চাচ্ছেন, তা কিন্তু সর্বশেষ এই 3 দিন আগে তার বক্তব্য থেকে আরো পরিষ্কার হলো। এই পরিষ্কার হওয়া থেকে জামাতের আমির, উনি একজন সিনিয়র মানুষ, উনার কোনো সমালোচনা আমি করব না। উনি আহ্বান জানিয়েছেন যে সেনাবাহিনীকে যেন আমরা বিতর্কিত না করি। উনার আহ্বানের সাথে আমরা দ্বিমত নয়, আমরা উনার আহ্বানের বাহিরেও কথা বলি নাই। আমরা কথা বলেছি সেনা প্রধান এবং তার সঙ্গী সাথী টপ 10 কয়েকজনকে নিয়ে। এই কয়েকজনকে দিয়ে একটি বাহিনী হয় না, কয়েক হাজার, আমাদের কয়েক লাখ সেনাবাহিনী আছে। তাদের মধ্য থেকে ওই হাতে গোনা 10 জনকে বাদ দিয়া দিলে সেনাবাহিনীর কোনো কিছু যাবে আসবে না। শোনা যাচ্ছে এই ক্রাইসিসটা, এবারের ক্রাইসিসটা, গত 3 দিনের ক্রাইসিসটা সমাধানের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই জন্য ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি।
ক্রাইসিসটাই উনি ভূমিকা পালন করছে। একদিকে সেনাবাহিনীর সাথে লিয়াজু করছেন, অপরদিকে বিএনপির সাথে লিয়াজু করে বিএনপির ডক্টর খন্দকার মুশাররফ হোসেন স্যারকে সেখানে পাঠিয়েছেন। এটা উনি লিয়াজু করেছেন। ওনার যেহেতু তারেক রহমান বেগম খালেদা জিয়ার সাথে লিয়াজু করার সুযোগ আছে, ওই সুযোগে উনি সর্বোচ্চ লেভেল থেকে সিদ্ধান্ত দিয়েছেন বিএনপির কারা কারা সেখানে যাবেন। সেখানে কিন্তু দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ডক্টর মঈন খান ছিলেন, তারপরে ডক্টর মুশাররফ স্যার ছিলেন। এই দুজনকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা এবং সম্মান করি। কিন্তু এক পাশে ছিলেন ওই ব্যবসায়ী চাটগায়া, ওই আমির খসরু, যেটা নাকি শেখ হাসিনার সময় লক্ষ লক্ষ টাকা সে বাংলাদেশের ব্যাংক থেকে লোন পেয়েছিলেন। আরেকটা ছিলেন ভারতে, একদম ভারতে অবস্থান করতেন, সেই সালাউদ্দিন আহমেদ ছিলেন আরেক পাশে। তো এই সালাউদ্দিন আহমেদ আর আমির খসরু নিয়ে কিন্তু আমাদের মন্তব্য আছে। আমাদের মন্তব্য কিন্তু ডক্টর খন্দকার মুশাররফ স্যারকে নিয়েও নাই, ডক্টর মঈন খান স্যারকে নিয়েও নাই। ওনারা কিন্তু বিএনপির মাথা বা সম্মানী ব্যক্তি হিসাবে, দেশের একজন সম্মানী ব্যক্তি হিসাবে, দেশের সাবেক মন্ত্রী হিসাবে আমি কিন্তু তাদেরকে সম্মান করি। কিন্তু বাকি দুইজনও মন্ত্রী ছিলেন, বাকি দুইজনও বিএনপির নেতা। কিন্তু এই দুইজন নিয়ে কিন্তু বিভিন্ন সমালোচনা, বিভিন্ন সময় বিভিন্ন কিছু, বিভিন্ন কথা উঠে এসেছে। গতকাল একটা লেখা পড়লাম যে আমেরিকাতে একজন সাংবাদিক, আমেরিকার নিউ ইয়র্কের একটা টেলিভিশনে উনি এখন কাজ করেন। এর আগে বাংলাদেশে উনি সাংবাদিক ছিলেন, বিএনপির সমর্থিত সাংবাদিক। প্রত্যেকটা সাংবাদিকেরই একটা কথা বলার ভিতরে কোনো না কোনো দলকে ওনার মনের ভিতরে লালন করতে পারেন, বা ওনার কথা থেকে, লেখনী থেকে আমরা বুঝতে পারি। তো ওই সাংবাদিক কালকে আমেরিকা থেকে লিখলেন যে উনি ভারতে গিয়েছিলেন। ভারতে যখন সালাউদ্দিন সাহেবের সাথে উনি দেখা করার সুযোগ পেয়েছিলেন, এবং উনি শিলিগুড়ের একটা বাড়িতে যেখানে সালাউদ্দিন সাহেব থাকতেন, ওই বাড়িটা উনি দেখে প্রথমে অবাক হয়েছিলেন যে এরকম বিশাল রাজকীয় বাড়িতে আসামি কিভাবে থাকে। সালাউদ্দিন আহমেদকে তো পুশ করা হয়েছে, পুশ ইন হয়েছেন ভারতে। তাহলে পুশ ইন যিনি হয়েছেন ভারতে, উনার নামে মামলা, উনাকে আদালত বাংলাদেশে আসতে দিচ্ছেন না, ভারতের কারাগারে আছে। এই কথাটা শেখ হাসিনা যতদিন ছিলেন এতদিন পর্যন্ত আমরা সকল মিডিয়াতে সবকিছুতে জানতে পেরেছি। কিন্তু কালকে ওই সাংবাদিক আমার চোখ খুলে দিয়েছে, আমার চোখের ভিতরে আলু এনে দিয়েছে। উনার লেখাতে দেখতে পেলাম যে ওই বাড়িতে গিয়ে যখন সালাউদ্দিন সাহেবকে দেখতে পেলেন যে একটা ভিআইপি পরিবেশে উনি আছেন, সেই ভিআইপি পরিবেশে এরকম সুন্দর একটা বাংলোতে কিভাবে বাংলাদেশের একজন আসামি ভারতে থাকে। ওই লেখাটাই আপনাদের সামনে আমি এই কারণে রেফারেন্স টানলাম। কালকে সালাউদ্দিন আহমেদ সাহেব ডক্টর মঈন স্যারের সাথে যে বেয়াদবিটা করেছে সাংবাদিকদের সামনে, আপনারা দেখেছেন কিনা? ডক্টর মঈন স্যার এবং ডক্টর মুশাররফ স্যারের সাথেও সে বেয়াদবি করেছে। দুটা কথা আপনাদেরকে না বললে, কালকা বিএনপির প্রেসটা যারা দেখেছেন তাদেরকে, আরেকটু বিএনপির নেতাকর্মী ভাই বোনদেরকে আমি অনুরোধ করছি, আপনারা চোখ খুলে ফার্স্ট টু লাস্ট সাংবাদিকদের সামনে মুশাররফ স্যার আসা থেকে বিদায় নেওয়া পর্যন্ত পুরাটা যদি না দেখেন, একবার দেখে আমার ভিডিওটা আবার শুনবেন। মুশাররফ স্যার প্রথমে আসলেন, মুশাররফ স্যার, মঈন স্যার, আমির খসরু প্রথমে এসে দাঁড়িয়ে থাকলেন সাংবাদিকদের সামনে আর বললেন আমাদের আরেকজন আশা বাকি আছে সালাউদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদের জন্য আমরা একটু অপেক্ষা করি, আপনারা মনে কষ্ট নিবেন না। এই কথাটা থেকে আমি একটু যদি সন্দেহ করি, আমি একটু যদি আলোচনা করি, তাহলে আমাকে বিএনপির ভাইয়েরা মন্দ না বলে একটু বিবেক দিয়ে চিন্তা করবেন যে মুশাররফ স্যার কোথায়, আমাদের মাথার উপরের মানুষ, ডক্টর মঈন স্যার কোথায়, আমাদের মাথার উপরের মানুষ। আমি এই দুইজন মানুষ এবং আমির খসরু সহ তিনজন সিনিয়র অপেক্ষা করছে একজন জুনিয়র সালাউদ্দিনের জন্য। সালাউদ্দিন আসার পরে মুশাররফ স্যার বক্তব্য শুরু করেছে। যখন মুশাররফ স্যার বক্তব্যের পরে প্রশ্ন উত্তরে যাচ্ছিলেন, ডক্টর মঈন স্যার কিছু প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলেন, সালাউদ্দিন সাহেব এভাবে হাত দিয়ে আমি দেখতে পেয়েছি মঈন স্যারকে থামিয়ে দিচ্ছেন, থামিয়ে দিয়ে উনি কথা বলছেন, এবং কথা বলে বেয়াদবের মতো তারা তিনজনকে রেখে চলে গিয়েছে। আপনারা দেখেছেন কিনা এই সালাউদ্দিনকে? কালকের সম্মেলন সব কয়টা মিডিয়াতে, আমি এনটিভি আরো কয়েকটা টিভিতে দেখছি, আপনারা দেখে নিবেন। আপনারা কয়েকটাতে দেখে নিয়ে তারপরে আমার কথাটার মন্তব্য হিসাবে এখানে এসে আবার একটা কমেন্টস লিখবেন যে দেখেছেন আমার কথাটা কতটুকু সঠিক। তাহলে এই সালাউদ্দিনের হাত নেড়ে এভাবে মানে ওনার একটা মনে হয় মানে কি একটা বিশাল কিছু উনি আসছে, শুরু হয়েছে, আবার উনি থামিয়ে দিয়ে উনি হেঁটে চলে যাচ্ছে তাদেরকে রেখে। তারা যেন এখানে শিশু মানুষ, আর এখানের জন্য একেবারে ভিভিআইপি হলেন এই সালাউদ্দিন আহমেদ। এই চিত্রটা থেকে আমি যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চেহারাটা মিলাই, সালাউদ্দিন প্লাস ওয়াকারুজ্জামান 3 দিন আগে যেই ভাষায় কথা বলেছে, তাহলে দুইটা চেহারা মিলছে কিনা আপনারা দেখেন। আপনারা বিবেক দিয়া দেখবেন, এই চোখ দিয়া দেখলে হবে না, বিবেক দিয়া দেখবেন এই দুইটা কথা মিলছে কিনা। সালাউদ্দিনের কালকের ব্যবহার এবং ইউনূস স্যারের সাথে সালাউদ্দিনের বসার ঢংটা, সে পেপারগুলা পড়ছে, পেপার নিয়ে দিচ্ছে ইউনূস স্যারকে, মনে হচ্ছে ইউনূস স্যারকে হুকুম দিচ্ছে যে এভাবে এভাবে দেশ পরিচালিত হবে, এভাবে এভাবে নির্বাচন করতে হবে, এভাবে এভাবে সেটা করতে হবে। আপনারা সেই দৃশ্যটা সেখানে বাকি তিনজনের মাঝেও সালাউদ্দিনের বসার ঢঙের ভিতরে আলাদা কিছু দেখতে পেয়েছেন কিনা? যারা ওখানের ফটোগুলা, ভিতরের তো আমরা ফটো দেখেছি, সেই ফটোগুলাও আপনারা দেখে নিবেন। আমি খুবই ভাগ্যবান
হুম। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল, আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আচ্ছা। আমি আমারই সংসদ এলাকায় হুম আমার নিজের বাসাকে এড়িয়ে হুম। পার্শ্ববর্তী আর একটা বাসায় হুম। আশ্রয় নিয়েছিলাম। বেশ। তখন চারদিক থেকে হুম মিছিল আসছিল, হুম এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক। হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে, হুম এবং একটা লুটপাটের হুম যে লুম্পেন স্টাইলের হুম কতগুলো ঘটনা ঘটে, হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক হুম আসে, এবং এদের এদের মধ্যে বেশিরভাগই হুম মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান, হুম। এটা লুটপাটের অভ্যুত্থান। না, একটা কথা জিজ্ঞাসা করি, সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় এখন প্রধানমন্ত্রীকেও। আমি হুম যে বাসাতে ছিলাম হুম। তারা সে বাসাতেও হামলা করে। আচ্ছা। তারা জানতো না হুম। যে সেখানে আমি আছি। আচ্ছা। আমার বাসা তারা লুটপাট করেছে, হুম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম হুম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম। কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন হুম ঢুকে পড়ে, এবং তারা ভাঙচুর লুটপাট হুম করতে থাকে। হুম আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। হুম হুম তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কমোড, হুম বেসিন, হুম এগুলো তো লুটপাট করেছে সব জায়গায়। সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে হুম বারবার বলছিল যে আমি অসুস্থ, হুম এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। হুম তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে হুম সেগুলো লুট করার জন্য জোরপূর্বক হুম প্রবেশের হুমকি দেয়। তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করেছে কি করবো, হুম খুলে দাও যা হবে। তারপরে 7-8 জন ছেলে ঢুকলো, তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি, হুম মনোভঙ্গি নিয়ে। হুম তখন হঠাৎ তারা আমার দিকে তাকায়, হুম আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম। তারপর এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না, হুম তারা আমাকে বলে আপনার ছবি তুলবো। তারপর আমার ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল, হুম ছবি তুলছিল। এরা ছাত্ররা অনেকে আমাকে চেনে তো, হুম হুম কি কারণে তারা তখন তাদের আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল হুম সেটা নিয়ে এসে হুম। শীতল হয়ে গেল। আচ্ছা তারা ঠান্ডা মাজাতে তখন কথা বলছিল। আচ্ছা। এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ, তারা চেয়েছিল আমাকে হুম রাস্তায় সেনাবাহিনী হুম হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। হুম এটা অবশ্যই তখন একটা মানসিকভাবে হুম ভেতরে ভেতরে হুম ভেঙে পড়েছিলাম। হুম এরপর এরা এদের একটা শার্ট, এদের ওই ব্যাজ, হুম লাল হুম পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে, আবার কালো একটা মুখে একটা মাস্ক হুম দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে হুম সংসদ এলাকা থেকে হুম বড় রাস্তা, গণভবন অভিমুখী হুম। রাস্তা, ওখানে নিয়ে যায়। আচ্ছা। ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে একটা একটা ট্যাক্সি আসে, হুম একটা ইজি বাইক, হুম সেটা খালি ছিল, হুম ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না। হুম ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ল, হুম হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো, আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, হুম চেক আপ সব জায়গায়। এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ, হুম হাসপাতালে নিচ্ছি, হুম। ডিস্টার্ব করবে না। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।